আচ্ছা, তো চ্যাপ্টার 6-এ আমাদের মেইন যে জিনিসটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। মানে বড়লোক কান্ট্রিগুলা যখন গরিব কান্ট্রিদেরকে সাহায্য করে তখন ওটাকে আমরা বলি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। সাধারণত মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস বা বড় বড় যেসব ইনস্টিটিউটগুলো আছে লাইক ওয়ার্ল্ড ব্যাংক আর IMF, তারা ডেভেলপিং কান্ট্রিগুলোকে ইকোনমিক্যালি স্টেবল করার জন্য এই ODA-টা দিয়ে থাকে। আমাদের কোয়েশ্চেন ODA কী সেটা জিজ্ঞাসা করছিল, সেটা আমরা কেবল জানলাম। আর ODA রিসেন্ট ট্রেন্ডগুলো কী কী সেটা আমরা এখন জানবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে গ্রোথ। সো ODA বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে বাড়ছে, স্পেশালি 2000 সালের পর থেকে অনেকগুলা দেশ তাদের নিজেদের যে GNI বা গ্রোস ন্যাশনাল ইনকাম তার 0.7% ODA হিসাবে ডেভেলপিং কান্ট্রিগুলোকে দিতে এগ্রি করছে। আর আমাদের যে ODA-র যে প্রিভিয়াস ফোকাস পয়েন্ট ছিল সেটা ছিল ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ওইটাকে চেঞ্জ করে এখন আনা হয়েছে পোভার্টি কমানো বা দারিদ্রতা কমানো, শিক্ষা, চিকিৎসা, এগুলা। আর এখন নতুন নতুন অনেক ডোনর আসছে লাইক চায়না, ইন্ডিয়া, এগুলো যোগ হয়েছে। জিওগ্রাফিক্যাল ফোকাস লাইক আফ্রিকান এরিয়াতে বেশি ফোকাস দেওয়া হয়। আর গ্লোবাল ইভেন্টগুলোতে এর অনেক ইম্প্যাক্ট আছে, লাইক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা 2008 সালে হয়েছিল, COVID-19 হয়েছিল, এগুলোর জন্য ODA অনেক বেশি হেল্পফুল। লাইক আমরা জানি আমরা বিনামূল্যে টিকা পাইছি, দ্যাটস বিকজ অফ দ্য ODA। তো দেন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, MDG। সো MDG হচ্ছে UN-এর 2000 সালে 8টা গোল ছিল। UN চাইছিল এই 8টা গোল অ্যাচিভ করার জন্য 2000 থেকে 2015 সালের মধ্যে, যেটাকে আমরা বলি MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। যে 8টা গোল করার মেইন উদ্দেশ্য ছিল মানুষের যে বেসিক নিড আছে সেগুলো যাতে পূরণ করা যায়। তো এই 8টা নিড কী কী ছিল? প্রথমে হচ্ছে দারিদ্রতা কমানো এবং ক্ষুধা কমানো, তারপরে ছিল হচ্ছে সবার জন্য শিক্ষা, তারপর হচ্ছে সকল জেন্ডারকে সেম প্রায়োরিটি দেওয়া, বাচ্চাদের যে মরে যাওয়া যেটা সেটা কমানো বা চাইল্ড মর্টালিটি কমানো, তারপর হচ্ছে মাতৃত্ব, যে মায়েরা যে জন্ম দিতে গিয়ে মারা যায় সেটা কমানো, মাতৃজন্মহার, HIV, এইডস, ম্যালেরিয়া, এগুলো কমানো, এনভায়রনমেন্টের যে ক্ষতি হচ্ছে সেটা কমানো, আর বিভিন্ন কর্পোরেশনের সাথে বিভিন্ন তাদের পার্টনারশিপে যাওয়া। ওকে, ODA কি বা ODA-র রোল কি সেটা তো আমরা জানি। তো ODA-র যে রোলগুলো আছে সেগুলো আমরা এখন জানবো, যে একটা দেশ আরেকটা দেশকে হেল্প করার মাধ্যমে সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিং কাঠামোগত উন্নয়ন, যে বিল্ডিং, রাইট, মেট্রো রেল, রেল লাইন, এয়ারপোর্ট, এগুলো বানাইতে হেল্প করে। সেই দেশের শিক্ষা ব্যবস্থা এবং মানুষের যে স্কিল সেগুলো ডেভেলপে সাহায্য করে। তারপর হচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নত করে, দারিদ্রতা কমায়, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ায়, এমপ্লয়মেন্ট বাড়ায়, ইনস্টিটিউশনাল যে পলিসি আছে এটা বাদ দাও, এগ্রিকালচার হেল্প করে, টেকনোলজি এক দেশ থেকে আরেক দেশে পাঠায়। তারপর হচ্ছে ইকোনমি যেটা আছে সেটা ওঠানামা যে করে অনেক বেশি সেটাকে কমায়, এনভায়রনমেন্টের যে ক্ষতি হয় বিভিন্নভাবে সেটাকে কমায়।
নতুন কি এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অনেক, যে নতুন কি ইনোভেশন আসছে ফাইন্যান্সের যেগুলো ডেভেলপমেন্টকে সাপোর্ট করে। তো নতুন যেই ফাইন্যান্স সিস্টেম আছে যেগুলো ডেভেলপমেন্টে হেল্প করে, প্রথমে হচ্ছে ব্লেন্ডেড ফাইন্যান্স। তো ব্লেন্ডেড ফাইন্যান্স কি? এটা হচ্ছে আমাদের পাবলিকের যে মানি, ধরো গভর্নমেন্ট থেকে হেল্প চেয়ে গভর্নমেন্টের থেকে টাকা নিল, আর একটা কোম্পানি নিজের ইনভেস্টমেন্ট এইটা নিয়ে তারা একটা ইনভেস্ট করে। ধরো যে আমি একটা ব্যাংক বানাবো, সো ব্যাংক বানানোর জন্য আমি নিজের টাকাও আছে, বাট আমি আর পারতেছি না, আমি সরকারকে বললাম আমি একটা ব্যাংক বানাবো, তো দেশেরই উপকার হবে, তো আপনারা আমাকে কিছু সরকার থেকে কিছু সহযোগিতা করেন। সরকার তাদেরকে ফাইন্যান্স করলে একটা অংশ, এই দুইজন মিলে যে ফাইন্যান্সিংটা হলো প্রাইভেটলি আর পাবলিকলি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লেন্ডেড ফাইন্যান্স। গ্রিন বন্ড অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড। গ্রিন বন্ড কি? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে প্রজেক্টগুলো আছে, ধরো যে মেট্রো রেল কোনো পরিবেশের ক্ষতি করে না, তো এই ধরনের মেট্রো রেল ফাইন্যান্স করার জন্য যদি বন্ড ইস্যু করা হয় তখন সেটাকে আমরা বলি গ্রিন বন্ড। আর সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড কি? এটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টর সোশ্যাল প্রজেক্ট যেগুলো আছে, লাইক কি হবে, ধরো একটা পাবলিক ইউনিভার্সিটি হবে, এখন পাবলিক ইউনিভার্সিটি ফাইন্যান্সিং করার জন্য গভর্নমেন্ট বন্ড ইস্যু করলো, সো পাবলিক ইউনিভার্সিটি যেহেতু একটা সোশ্যালি ইম্প্যাক্ট ফেলাবে, এর জন্য এটা ফাইন্যান্সিং করার জন্য যে বন্ড, ওটাকে আমরা বলবো সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড। এই জিনিসটা নতুন আসছে, এগুলা তিনটাই। তারপর হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড কার্বন মার্কেট। তো কার্বন ক্রেডিট ট্রেডিং, এইটা হচ্ছে কার্বন ক্রেডিট ট্রেডিং allows companies to finance eco projects in poorer countries to offset their own emission. তো বড় বড় কোম্পানিগুলো গরিব কান্ট্রিতে যেই পরিবেশের জন্য ভালো যে সকল প্রজেক্ট আছে, ইকো প্রজেক্ট, সেগুলোতে তারা ফাইন্যান্সিং করে, যাতে সেই দেশে থেকে ওই কার্বন বা কালো ধোঁয়া যেটা আছে ওইটা কম নিঃসরিত হয়। দেন ক্রাউড ফান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এখানে হচ্ছে কোনো একটা স্টার্ট আপ করার জন্য অনেকগুলো মানুষ থেকে টাকা কালেক্ট করে, লাইক ধরো ডোনেশন বা বিভিন্নভাবে টাকা কালেক্ট করে প্রজেক্ট শুরু করা, এটাকে আমরা বলি ক্রাউড ফান্ডিং। দেন হচ্ছে ডায়াসপোরা বন্ড, এইটার নাম হয়তো অনেক শুনছি। তো বেসিক্যালি ডায়াসপোরা বন্ড হচ্ছে যখন বাইরের দেশের মানুষ তার নিজের দেশের ফাইন্যান্সিংয়ের জন্য বন্ড কিনে, যেরকম বাংলাদেশে মেট্রো রেল করবে, মেট্রো রেল করার জন্য বাইরের প্রবাসীদের বলা হচ্ছে আপনারা টাকা পাঠান, এটা এই তার বিনিময়ে তাদেরকে আমরা বন্ড দিচ্ছি, এটাকে বলে ডায়াসপোরা বন্ড। ডিজিটাল ফাইন্যান্স অ্যান্ড মোবাইল মানি, এটা যেরকম হয়েছে এখন তুমি বিকাশ থেকে লোন নিতে পারো, এটাকে বলা হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিং। তো ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইভেট capital flows and economic growth. What are the requirements for effective use of private capital flows in economic growth? মানে হচ্ছে আমি যদি বড়লোক হই তাহলে এটা ইকোনমিক গ্রোথ কেমনে হবে। সো প্রাইভেট ক্যাপিটাল ফ্লো কি? এইটা হচ্ছে কোনো একটা, ধরো আমি বড়লোক একটা মানুষ আফ্রিকাতে ইনভেস্ট করলাম, এইটাকে বলা হচ্ছে আমাদের প্রাইভেট ক্যাপিটাল ফ্লো। যেহেতু আমি একজন ইন্ডিভিজুয়াল
যেহেতু আমি ইন্ডিভিজুয়াল হিসেবে ইনভেস্ট করতেছি, এই জন্য বলা হচ্ছে প্রাইভেট। যেহেতু ইনভেস্ট করতেছি মানে কি হচ্ছে, টাকা ফ্লো হচ্ছে, ক্যাশ ফ্লো হচ্ছে, এই কারণে যেহেতু লো বা যেহেতু ক্যাপিটাল হিসাবে দিচ্ছি আর কি, ডেপ বা ধার দিচ্ছি, এই জন্য বলা হচ্ছে কি প্রাইভেট ক্যাপিটাল ফ্লো। তো এটা কীরকম, যেটাকে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট জানি, এক দেশ থেকে আরেক দেশে ইনভেস্ট করা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলে। বা আমি সেই দেশের স্টক বা বন্ড কিনতে পারি, যেটাকে আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলি। বা এক দেশের ব্যাংক আরেক দেশকে বা আরেক দেশের ব্যাংকে লোন দিতে পারে, সেটাও হইতে পারে। সো এইটা কিভাবে হেল্প করে, ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট বাড়ে। যেহেতু আমি আরেক দেশে টাকা দিচ্ছি আমার রেভিনিউ জেনারেশনের কারণে, তো তারা সেই টাকাটা পেয়ে বিভিন্ন ফ্যাক্টরি বানাবে, টেকনোলজি আনবে, তো এটা ইনভেস্টমেন্ট বাড়বে। তো যেহেতু ইনভেস্টমেন্টে করে নতুন টেকনোলজি, নতুন বিল্ডিং, নতুন ফ্যাক্টরি হচ্ছে, যেখানে মানুষ লাগবে, জব ক্রিয়েট হইতেছে। দেন হচ্ছে যেহেতু নতুন নতুন মানুষ আসতেছে, তো তাদেরকে ট্রেন করা হইতেছে, সব তাদের হলে তাদের মধ্যে স্কিল বাড়তেছে। দেন যেহেতু তাদের মধ্যে স্কিল বাড়তেছে, এই কারণে তারা এখন কম সময়ে আমার প্রোডাকশন করতে পারতেছে, তো এই প্রোডাক্টিভিটি বাড়তেছে। দেন হচ্ছে যেহেতু অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, সো এটা বেড়ে যাওয়ার পর কোম্পানিকে আরও আগায় নেওয়ার জন্য আমরা আবার কি স্টক মার্কেটে ঢুকি, যেটা আরও বেশি ভালো। সো আমরা প্রাইভেট ক্যাপিটালকে ইফেক্টিভলি ইউজ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার, মানে আমি একটা বড় লোক মানুষ আফ্রিকার মতো একটা গরিব দেশে যে ইনভেস্ট করব, এইটার জন্য আফ্রিকাকে কেমন হইতে হবে, তার রিকোয়ারমেন্ট কি? ফার্স্ট অফ অল হচ্ছে স্টেবল ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট, লাইক ওই দেশের ইনফ্লেশন কম হইতে হবে, কারেন্সির যে ভ্যালু সেটা স্টেবল থাকতে হবে। তারপর হচ্ছে ওদের যে মানিটারি পলিসি, ফিসকাল পলিসি, ওগুলো ভালো হইতে হবে। ওদের যে লিগাল সিস্টেম যেটা বা ল, আইন, সেটা ভালো হইতে হবে। দেন হচ্ছে গিয়ে গুড গভর্নেন্স, লাইক ওদের মানুষজন হচ্ছে গিয়ে, গভর্নেন্স মানে হচ্ছে গিয়ে অনেকটা গভর্নিং করা এখন কেন বোঝাই, লাইক যেরকম আমি প্রেসিডেন্সিয়াল প্যানেল, আমি হচ্ছে পুরো ক্যারিয়ার ক্লাবকে গভর্ন করি, মানে রান করি। সো যারা হচ্ছে এই পজিশনে থাকে তারা যাতে করাপশন না করে, এটাকে বলা হচ্ছে গুড গভর্নেন্স অ্যান্ড লো করাপশন। দেন হচ্ছে এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট বা স্টক মার্কেট বেশি ওঠানামা যাতে না করে, স্টেবল থাকে। তারপর হচ্ছে লেবার যারা আছে তারা যাতে স্কিল্ড থাকে, আর ক্যাপিটাল যে আমারটা কীভাবে ইউজ হইতেছে এটা যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে সব মানুষের কাছে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটা কি ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ এদের জন্য হেল্পফুল কিনা বা বেনিফিশিয়াল কিনা? তো এফডিআই কি আমরা জানি, এক দেশের যখন আরেক দেশে ইনভেস্ট করে বা একটা ইন্ডিভিজুয়াল যখন আরেক দেশে ইনভেস্ট করে তখন সেটাকে ফরেন ডিরেক্ট ইনভেস্টিং বলে। সো এইটা ডেভেলপিং কান্ট্রির জন্য ইম্পর্ট্যান্ট কেন? ফার্স্ট অফ অল হচ্ছে সেই ডেভেলপিং কান্ট্রি ক্যাপিটাল পাইতেছে বা টাকা পাইতেছে, বা আর আমি সে দেশের টেকনোলজিও দিতে পারি, সো তারা অ্যাডভান্স টেকনোলজি পাইতেছে। তারা হচ্ছে নতুন ম্যানেজমেন্ট বা টেকনোলজি পাইতেছে বা টেকনিক্যাল এক্সপার্টাইজ পাইতেছে। তো এফডিআই হচ্ছে এই গ্যাপগুলোকে ফিল করে। সো এফডিআই এর ডেভেলপিং কান্ট্রিতে আমাদের কি কি বেনিফিট? সো বেনিফিটের জন্য তুমি হইতেছে এইখানে আমরা যে জিনিসগুলো পড়ছিলাম, লাইক বুস্ট ইনভেস্টমেন্ট, ক্রিয়েটিং জব, ইমপ্রুভ স্কিল অ্যান্ড টেক ট্রান্সফার, এগুলোই লিখে দেওয়া, আবার নতুন করে এটা পড়ার কোনো দরকার নাই। আচ্ছা, পটেনশিয়াল রিস্ক, আচ্ছা এটার পাশাপাশি রিস্কও দিতে হবে। সো প্রফিট রিপাট্রিয়েশন, সো প্রফিট সেন্ড ব্যাক টু দ্য ইনভেস্টার্স কান্ট্রি। আমি একটা বড় লোক মানুষ আফ্রিকাতে ইনভেস্ট করলাম, সো ইনভেস্ট করতেছি, তারা ক্যাপিটাল তো পাইতেছে, আমি তাদেরকে 10 টাকা দিলাম, সেই 10 টাকাকে 15 টাকা করছে, তো টাকা তো আমার, সো আমি আবার ওই দেশ থেকে 15 টাকা নিয়ে নিলাম। সো 15 টাকা নিয়ে নেওয়ার পরে কি ওই দেশ আবার গরিব হয়ে গেল। সো এই যে প্রফিট রিপাট্রিয়েশন হইতেছে। দেন আমি একটা বড় লোক মানুষ যখন আফ্রিকাতে ইনভেস্ট করতেছে, লাইক বেকারি বিজনেসে, তো অনেক ভালো চলবে। আচ্ছা, যেরকম কেএফসি আছে, কেএফসি থাকার কারণে কিন্তু বিএফসি অত ভালো চলে না, তো লোকাল বিজনেসকে ডমিনেট করতেছে কেএফসি। সো লেবাররা
অনেক বেশি টেনশনে থাকে যে তার এই মাল্টিন্যাশনাল কোম্পানির রুলসগুলো যদি প্রপার না থাকে, যেহেতু এটা আরেক দেশের কোম্পানি, এগুলোই। তো এগুলো থেকে আমাদেরকে ডিসিশনে আসতে হবে যে হ্যাঁ, এফডিআই একটা গুড ডিসিশন, কিন্তু এটা কিছু পটেনশিয়াল রিস্কও আছে এরকম। মানে আমরা এগুলোকে ডিরেক্টলি হ্যাঁও বলতে পারবো না, আবার নাও বলতে পারবো না কখনো। এটা স্যার ক্লাসেও বলে দিচ্ছিল। What are the possible negative effect of foreign direct investment? Profit repatriation, যেটা আমরা কেবল পড়লাম। মার্কেট ডমিনেশন, মানে লোকাল যেই কোম্পানি বা ইগুলো আছে ওগুলোকে ডমিনেট করা, সেটা পড়লাম। দেন হচ্ছে লিমিটেড টেকনোলজি ট্রান্সফার। সো অনেক সময় দেখা যায় কি, আমি আরেক দেশকে ক্যাপিটাল হিসেবে মেশিন দিলাম, কিন্তু আমার সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি না দিয়ে মোটামুটি লেভেল একটা টেকনোলজি দিলাম, সো এটাকে লিমিটেড টেকনোলজি ট্রান্সফার বলতেছে। ইনভায়রনমেন্টাল ড্যামেজ, আমি যখন আরেক দেশে ক্যাপিটাল ফ্যাক্টরিতে ইনভেস্ট করতেছি, সেই ফ্যাক্টরি আবার অনেক প্রোডাকশন করার জন্য অনেক ধরনের ফ্যাক্টরি বসায় পরিবেশের ক্ষতি করবে। দেন হচ্ছে লেবার এক্সপ্লয়টেশন, যেহেতু অনেক বেশি লেবার হায়ার করতেছে, সো তাদেরকে তারা কম টাকা দিতে পারে, তাদেরকে বেশি সময় কাজ করায় নিতে পারে, তারপর কাজের যে অবস্থা সে মানে পরিবেশ সেটা ভালো না হইতে পারে। দেন হচ্ছে যখন একটা দেশ অনেক বেশি ফরেন টাকা পেয়ে যায়, তখন সেই দেশ হচ্ছে আরেক ওই দেশের প্রতি অনেক বেশি ডিপেন্ডিং হয়ে যায়, যেটা অনেক খারাপ। আর এইটার ফলে কি হচ্ছে, আমাদের ওই দেশের যে উন্নয়ন সেটা খুব একটা ভালো হইতেছে না। এগুলোই। সো মোস্টলি দিলে এইটাই দিবে। সেকেন্ডটা দেওয়ার চান্স কম, যেহেতু সেকেন্ডও এক নাম্বারের একটা পার্ট, তো সেকেন্ডটা দেওয়ার চান্স কম্পারেটিভলি কম। ইজ ব্যাংক লেন্ডিং এ গুড ফাইন্যান্স সোর্স ফর ডেভেলপিং কান্ট্রি? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ এবং না। সো বেনিফিট কীভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অনেক টাকা পাইতেছি, এটা হচ্ছে আমাদের ছোট এবং মাঝারি যে এন্টারপ্রেনিউর আছে, যেহেতু তারা ক্যাপিটাল পাইতেছে, তারা নতুন করে ইনভেস্ট করতে পারবে, তাদের জন্য বেনিফিশিয়াল। দেন হচ্ছে গিয়ে আমি নতুন নতুন বিল্ডিং রাস্তা, স্কুল, ভার্সিটি বানানোর টাকা পাইতেছে, সো তাদের ওইগুলো উন্নয়ন হচ্ছে। দেন হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টে ফাইন্যান্সিং যে সিস্টেম সেটা অনেক বেশি, মানে মানুষকে সেভিংসে ইনকারেজ করা, ইনভেস্টমেন্টে ইনকারেজ করা, এইটা অনেক ভালো হয়। চ্যালেঞ্জ কি? ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়। লিমিটেড অ্যাক্সেস মানে হচ্ছে যে সব মানুষের কাছে পৌঁছায়ও না, যেহেতু সব মানুষের কাছে কোলাটেরাল বা মর্টগেজ নাই। আর এটা টার্গেটটা সাধারণত শর্ট টার্ম হয়ে থাকে। আর ডেপ্ট বার্ডেন, যেহেতু অনেক বেশি ধার নেওয়া হচ্ছে, সেই মানুষের দেউলিয়াও হয়ে যাওয়ার একটা চান্স হাই। সো ইজ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এ গুড সোর্স অফ ফাইন্যান্স ফর ডেভেলপিং কান্ট্রি? সো পোর্টফোলিও ফ্লো কি, এটাকে আমরা জানি। সো পোর্টফোলিও ফ্লো মানে আরেকটা দেশের স্টক কিনা বা বন্ড কিনা বা অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিসকে কিনাকে আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ফ্লো বলি। সো এটার বেনিফিট কি? এটার মাধ্যমে আমরা অনেক ক্যাপিটাল পাইতেছি, ক্যাপিটাল পাওয়ার কারণে মার্কেটে লিকুইড টাকা আসতেছে, তো লিকুইডিটি বাড়তেছে। আর এটা ইনভেস্টর কনফিডেন্সকে বুস্ট করে, যেহেতু ইনভেস্টররা দেখে যে মার্কেটে অনেক টাকা আসছে বা অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে আমরাও ইনভেস্ট করি। তো হ্যাঁ। দেন রিস্ক আর চ্যালেঞ্জ কি? এটা হচ্ছে ভলাটিলিটি অনেক বেশি। ভলাটিলিটি মানে মুভমেন্ট। সো পোর্টফোলিও হচ্ছে হঠাৎ করে ইনভেস্টমেন্ট আসে, আবার হঠাৎ করে তারা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে যায়, তো এটা একটা আনস্টেবল ক্রিয়েট করে। কারেন্সি রিস্ক, যেহেতু আরেক দেশে টাকা ঢুকতেছে অনেক বেশি পরিমাণে এবং তারা নিয়েও যাইতে পারে যে কোনো সময়, তো এটা একটা কারেন্সি ভ্যালু স্টেবিলিটিকে হ্যাম্পার করে। দেন এটাও মেইনলি শর্ট টার্ম একটা ফোকাস, লং টার্মে এটাকে ফোকাস করা হয় না যে আমি অনেক বেশি দিনের জন্য বন্ড কিনবো বা বেশি দিনের জন্য স্টক কিনবো। তো এটা হচ্ছে আমার যে রিয়েল ইকোনমিতে খুব একটা ফোকাস হচ্ছে। লাইক আমি একটা কোম্পানির বন্ড বা স্টক কিনলে খুব একটা বেশি জব ক্রিয়েট হবে না, বাট টেকনোলজিও ট্রান্সফার হবে না, যেহেতু আমি বন্ড কিনতেছি বা স্টক কিনতেছি, তো আমি তো তাদেরকে মেশিন দিচ্ছি না, তো তাদের খুব একটা বেশি বেনিফিটও হইতেছে না। হোয়াট ইজ এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড হাউ ক্যান এ কান্ট্রি গেট ট্র্যাপড ইন ওয়ান? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে হচ্ছে যখন একটা কান্ট্রির যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, লাইক এটার ব্যাংক, মার্কেট, কারেন্সি, এগুলো যখন আনস্টেবল হয়ে যায়,
সো এগুলো কেন হয়, লাইক ব্যাংক ফেল করে যদি, মানে ব্যাংক দেউলিয়া যদি হয়ে যায়, স্টক মার্কেট যদি ফেল হয়, ওঠানামা করে, কারেন্সি যদিও ভ্যালু অনেক কমে যায়, দেন হচ্ছে আমরা যদি লোন টাইমলি প্রোভাইড না করতে পারি, তো তারা কিভাবে একটা কান্ট্রি এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে, লাইক বাংলাদেশ। ফার্স্ট অফ অল হচ্ছে অনেক বেশি ঋণ নেওয়া, যেটা শেখ হাসিনা করে গেছে। কারেন্সি মিসম্যাচ, যেরকম আমরা যখন আরেক দেশ থেকে ধার নেই, তো সেই দেশের কারেন্সি ভ্যালুর সাথে আমাদের কারেন্সির যে ভ্যালু, এটা মিসম্যাচ হয়, ওদেরটার দাম বেশি আমাদেরটার দাম কম। সো এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে। দেন হচ্ছে অ্যাসেট বাবল। সো এই হঠাৎ করে ঋণ টিন নেওয়ার কারণে মানুষ কী করে, অনেক বেশি রিয়েল এস্টেট কিনে বা স্টক মার্কেটে ইনভেস্ট করে। সো এটার কারণে কী হয়, টেম্পোরারি সময়ের জন্য ওগুলো প্রাইস বেড়ে যায়, তারপর একটা নির্দিষ্ট সময় পর হুট করে কমে যায়, যেটাকে আমরা এই অ্যাসেট বাবল বলি। এটার কারণে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে। পুর ব্যাংকিং প্র্যাকটিস যদি খারাপ হয়, ব্যাংকিং সিস্টেম যদি ভালো না হয়। ক্যাপিটাল ফ্লাইট, মানে হঠাৎ করে যখন ইনভেস্টর, যারা ফরেন ইনভেস্টর, তারা হঠাৎ করে যখন টাকা ফেরত নিয়ে যায়। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি, মানে পলিটিক্যাল যে এখন যে অবস্থা, এটার কারণে গভর্নিং সিস্টেম বাজে হয়ে যায়। এক্সটার্নাল শক, লাইক একটা করোনা আসলো বা একটা সুনামি হইলো, তো এগুলোর কারণে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে। আরও জিনিস আছে, লাইক ওগুলো অ্যাড করতে পারো, করাপশন আছে, ইন্টারেস্ট রেট আছে, ইনফ্লেশন আছে, ওগুলো অ্যাড করতে পারো, কেন নেই। সো ট্রু ইকোনমিক কস্ট অফ ব্যাংকিং ক্রাইসিস, এটা 3টা কম্পোনেন্ট আছে। সো এই 3টা কম্পোনেন্ট কী কী? প্রথমে হচ্ছে স্টক কম্পোনেন্ট। স্টক কম্পোনেন্ট বোঝানো হয় যে যখন একটা কান্ট্রি তার ইকোনমিক যে রিসোর্সগুলো আছে, লাইক কোম্পানি, ফ্যাক্টরি, এগুলার লস হয় কারণ কি, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ওইসব কোম্পানিকে টাকা দিতে পারতেছে না, সো ওইসব কোম্পানিও দেউলিয়া হয়ে যাবে। সো এইটা কেন হয়? এইটা হয় যখন ব্যাংক ভুলভাল জায়গায় ইনভেস্ট করে এবং সেই ইনভেস্টের রিটার্ন যখন না পায়, তখন তার অন্যান্য কোম্পানি বা অন্যান্য যেই ভ্যালু ক্রিয়েশন যেসব জায়গা আছে, তাদেরকে ঋণ দিতে পারে না। ঋণ না দিতে পারার কারণে তারাও ইনসলভেন্ট বা দেউলিয়া হয়ে যায়। পাবলিক ফাইন্যান্স কম্পোনেন্টে বলা হইতেছে গভর্নমেন্ট কস্ট ফ্রম বেইলিং আউট ব্যাংক অ্যান্ড ডিপোজিটর্স। সো গভর্নমেন্ট হচ্ছে যখন ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তখন তাদেরকে টাকা দিয়ে আবার স্টেবল করে, যেটা বাংলাদেশে কারেন্টলি চলতেছে। সো এইটার কারণে কি হয়, আমার অন্যান্য যে পাবলিক সার্ভিস আছে, লাইক ধরো জগন্নাথকে টাকা দিতে হবে, জগন্নাথের টাকা 100 কোটি কম দিয়ে ওই ব্যাংককে 100 কোটি টাকা দিতেছি, এইটাও তো হইতেছে। দেন আমার ট্যাক্সের অ্যামাউন্ট বাড়ায় দিতে হচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, যেহেতু নতুন টাকা ছাপাইতে হবে। দেন ফ্লো কম্পোনেন্ট হচ্ছে কি, আমার ইকোনমিক যে আউটপুট ছিল সেটা কমে যাচ্ছে, যেহেতু কেমনে হচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার কারণে ব্যাংক হচ্ছে অন্যান্য, সাপোজ প্রাণের অপারেশন প্রতিদিন চালায় যাওয়ার কারণে 500 কোটি টাকা দরকার, 500 কোটি টাকা তারা প্রতিদিন ব্যাংক থেকে নিত। যেহেতু ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকের প্রাণকে 500 কোটি টাকা দিতে পারতেছে না, 500 কোটি টাকা না দেওয়ার কারণে প্রাণ তার ডেইলি অপারেশনসগুলো ঠিকভাবে রান করতে পারতেছে না। রান না করতে পারার কারণে তাদের কাজের হ্যাম্পার হচ্ছে, কাজের হ্যাম্পার করার কারণে তারা কেক বানাইতে পারতেছে না, কেক না বানাইতে পারার কারণে কি হচ্ছে, আমার ইকোনমিক আউটপুট বাজে হইতেছে। দেন চ্যাপ্টার 8। সো ব্রেটন উডস মিটিং, যেটা 1944 সালে হয়েছিল, এইটা থেকে কি কি আউটপুট আসছিল? 3টা আউটপুট আসছিল। একটা হচ্ছে আইএমএফ কি সেটা আমরা পরে জানবো। দেন আসছিল ওয়ার্ল্ড ব্যাংক, সেটা কি সেটাও আমরা একটু পরে জানবো। আরেকটা আসছিল গ্যাট কি সেটা আমরা জানি এখন। গ্যাট হইতেছে একটা মানে অর্গানাইজেশন যাদের কাজ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা কান্ট্রি যখন আরেকটা কান্ট্রিতে ইম্পোর্ট এক্সপোর্ট বা ইন্টারন্যাশনাল ট্রেড করবে, তখন যাতে তারা ট্যারিফ বা যে ট্যাক্স
একটা কান্ট্রি যাতে আরেকটা কান্ট্রিকে কম ট্যাক্স দেয়, বা ট্রেডের যে একটা ব্যারিয়ার যে আপনি আমার দেশে ঢুকতে পারবেন না, তুমি আমার দেশে ঢুকতে পারবে না, ট্যাক্স বেশি দেওয়া লাগবে, এইটা যাতে কমায় দেওয়া যায়, এই জন্য গ্যাট হয়েছিল। সো আইএমএফের আইএমএফকে আমরা কি এটা লিখছি, আচ্ছা আইএমএফকে ওটা আমরা লিখি নাই, ওয়ার্ল্ড ব্যাংক লিখছি, তাহলে আমরা আইএমএফটাকে একটু জেনে নিই। সো আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা হচ্ছে গিয়ে একটা ইনস্টিটিউশন যার কাজ হইতেছে গ্লোবালি বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম, তাদেরকে শর্ট টার্ম লোন দেওয়া, তাদের যে টাকার যে ঘাটতি আছে সেটা পূরণ করা, তাদের যে কারেন্সি আছে সেটাকে হচ্ছে গিয়ে স্টেবল রাখা, তাদেরকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল পলিসি কীভাবে কী করা লাগবে সেটা তাদেরকে তারা আইডিয়া দেয়। সো আইএমএফের মেইন পারপোজগুলো কী কী, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রমোট ইন্টারন্যাশনাল মানি কর্পোরেশন, মানে এক্সচেঞ্জ রেট যাতে খুব বেশি ফ্লাকচুয়েট না করে। দেন ফার্স্টেরটা হচ্ছে প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি কর্পোরেশন, যেটা বলতেছে যে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে যাতে যে কোলাবোরেশন হবে বা যে সম্পর্কটা হবে সেটা যাতে ফ্রেন্ডলি হয়, ফ্রেন্ডলি হইলে কি হবে, তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো হবে। 3 নম্বরে বলা হচ্ছে ফ্যাসিলিটেট ব্যালেন্স গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। সো আমার ইন্টারন্যাশনাল ট্রেডে মাধ্যমে আমরা কি করব, এমপ্লয়মেন্ট বাড়ানো যায় কিনা, বা ইনকাম বাড়ানো যায় কিনা, বা ইকোনমিক গ্রোথ বাড়ানো যায় কিনা, এইটা তারা দেখে। প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, মানে একটা দেশের টাকা দরকার তাদেরকে টাকা দেয়। প্রমোট ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথ, তো সব কান্ট্রিতে টাকা পাইতেছে, তো তাদের ইকোনমিক স্ট্যাবিলিটি অ্যান্ড গ্রোথের জন্য কী কী পলিসি নেওয়া উচিত সেটা তাদেরকে বলা হয়। তারা হচ্ছে পুরো পৃথিবীতে যাতে দারিদ্রতা কমে যায় সেই জন্য বিভিন্ন দেশকে যে লোন টোন দেয় আর কি, লাইক পোভার্টি রিডাকশন অ্যান্ড গ্রোথ ট্রাস্ট পিরিয়ড RGT. So what areas does the IMF actively monitor in a member country through its surveillance activities? So surveillance activities মানে মনিটর করা। সো IMF হচ্ছে কী কী জিনিস তার মানে কান্ট্রিগুলোর মধ্যে খুঁজে বের করে। ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাক্রো ইকোনমিক পলিসি। আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক পলিসি, এক্সটার্নাল সেক্টর কন্ডিশন, ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলিটি, স্ট্রাকচারাল, এইসব মেইন কি পয়েন্ট মনে রাখার দরকার নাই। আমরা মনে রাখবো হচ্ছে ছোট ছোট জিনিসগুলো, যাতে করে আমরা কি পয়েন্ট বেশি লিখতে পারি। এখান থেকে জাস্ট আমাদের 6-7টা মনে রেখে বড় বড় করে লিখলেই হবে, ঠিক আছে। যেরকম প্রথমটা হচ্ছে গিয়ে ফিসকাল পলিসি, দেখবো যে আমার গভর্নমেন্ট কোন কোন খাতে খরচ করতেছে, স্পেন্ড করতেছে, কোন কোন খাত থেকে রেভিনিউ আর্ন করতেছে, তাদের বাজেট ডেফিসিট হইতেছে নাকি সারপ্লাস হইতেছে। তারা দেখে মনিটারি পলিসিতে ইন্টারেস্ট রেট কেমন, ইনফ্লেশন কন্ট্রোল করা হচ্ছে কেমন, মানি সাপ্লাই করা হচ্ছে কেমন। দেন তারা দেখে এক্সচেঞ্জ রেট স্টেবল করার জন্য তারা কি কি পলিসি নিচ্ছে, যেটা কি এক্সচেঞ্জ রেট স্টেবল হচ্ছে কি হচ্ছে না। ব্যালেন্স অফ পেমেন্টে দেখেছি ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে ডিফারেন্স কীরকম। তারপরে দেখে যে একটা কান্ট্রিতে হচ্ছে ফরেন টাকার কী পরিমাণ রিজার্ভ আছে, বা তাদের ঋণের পরিমাণ কীরকম। তারপর হচ্ছে দেখে যে বাই ক্যাপিটাল ফ্লোস অ্যান্ড এক্সচেঞ্জ রেটে বলা হচ্ছে যে বাইরের দেশগুলো ওই দেশে কীরকম ইনভেস্ট করতেছে। দেন বলা হচ্ছে যে সেই দেশের ব্যাংকিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের কী অবস্থা। তারপরে দেখে যে তাদের টাকার অভাব আছে কিনা, বা তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে কিনা। দেন দেখা হয় যে তাদেরকে বিভিন্ন রোল, মানে বিভিন্ন আইডিয়া দেয় যাতে তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ভালো হয়। 4 নম্বরটা পড়ার দরকার নাই, 5 নম্বর পড়ার 5 নম্বর আছে। 5 নম্বরে বলতেছে যে কীভাবে এটা আছে, এটাও দরকার নেই, উপর থেকে 5-6টা মনে রাখলে হবে। সো ওয়ার্ল্ড ব্যাংক কী, আর এটা প্রাইমারি রোল কী। সো ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে এটাও আরেকটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা 1944 সালে হয়েছিল। এর কাজ হচ্ছে লং টার্ম লোন দেওয়া, আর IMF-এর কাজ হচ্ছে শর্ট টার্ম লোন দেওয়া। দেন হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, লাইক টেকনোলজি দেওয়া, এটা তারপরে লোন দেওয়া, কারণ হচ্ছে তারা যাতে ডেভেলপিং কান্ট্রিকে স্টেবল করতে পারে। এইটার 2টা ইনস্টিটিউশন আছে, একটা হচ্ছে IBRD আর একটা হচ্ছে IDA। সো IBRDর কাজ হচ্ছে যেই সব কান্ট্রি মোটামুটি ইনকাম করে এবং যাদের কাছে অনেক টাকা আছে এদেরকে হেল্প করে। আর আইডিয়া যে এটা, সেটা হচ্ছে গরিব
ফকিন্নি, ছোট লোক, নিকৃষ্ট নিচু জাতি যে কান্ট্রিগুলো আছে তাদেরকে লোন দেয়। সো ইকোনমিক ডেভেলপমেন্টে ওয়ার্ল্ড ব্যাংকের রোল কী কী? প্রথম হচ্ছে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইক রাস্তা, বিল্ডিং, হসপিটাল বানানোর জন্য টাকা দেয়। তারপর হচ্ছে গরিবতা কমানোর জন্য টাকা দেয়, মানুষের যাতে গরিব না থাকে। দেন হচ্ছে তারা হচ্ছে মানুষের স্কিল ডেভেলপমেন্টের জন্য টাকা দেয়, যেটাকে আমরা হিউম্যান ক্যাপিটাল বলতেছি। 4 নম্বরে আমরা বলতেছি যে একটা কান্ট্রি যাতে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি পায়, সেই জন্য তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, যে আপনারা এই ডেভেলপমেন্ট পলিসি নেন। দেন হচ্ছে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তাদেরকে হেল্প করা, যাতে তাদের বিজনেসে গ্রোথ হয়। এর ফলে নতুন করে তারা গ্রোথ হইলে তাদের নতুন সেক্টরের জন্য নতুন করে তারা মানুষ নিবে, সো জব ক্রিয়েট হবে। দেন হচ্ছে ইনস্টিটিউশন অ্যান্ড গভর্নেন্স, তারা সাজেস্ট করে যে আপনি আমার কোম্পানির বা আমার ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই লোককে নেন, তাহলে আপনার কোম্পানির অবস্থা ভালো হবে বা দেশের অবস্থা ভালো হবে, এরকম কথা বলে। দেন হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল প্রোটেকশনে বলা হয় যে কি বলে, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এই জন্য যে পলিসিগুলো আছে ওই রকম পলিসিগুলা নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের সাজেশন দেয়। দেন হচ্ছে 2টা রিজিওনাল ডেভেলপমেন্ট ব্যাংকের নাম বলতে বলা হয়েছে এবং তাদের কাজ কী কী সেগুলো বলা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ হচ্ছে তারা এশিয়া সাইটকে দেখে, তারা হচ্ছে লোন দেয়, বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেয়, মানে কান্ট্রিকে আপনারা এটা করেন, ওইটা করেন, সেইটা করেন। আর এটা হচ্ছে কি তাদের মেইন ফোকাস হচ্ছে রাস্তাঘাট বানানো, কারেন্ট বা গ্যাস তৈরি করা, শিক্ষা এবং পরিবেশ রক্ষা করা। দেন হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, যারা হচ্ছে আফ্রিকান রিজিয়নে কাজ করে, তাদের মেইন পারপোজ হচ্ছে এগ্রিকালচার, পানি, শিক্ষা, বিদ্যুৎ এগুলা দেখা। So what is the major leftist criticism of the conditional policy-based lending approach used by the IMF and World Bank in the 1980s and 1990s? মানে বামপন্থীরা হচ্ছে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কী নিয়ে হাসাহাসি করছে, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ উনি যেই টাইপের মানুষ উনি এই টাইপের কোশ্চেনই দেওয়ার চান্স বেশি। তো যেগুলো নিয়ে হাসাহাসি করছে, ফার্স্টে বলেছে লস অফ ন্যাশনাল সভারেনিটি। সো বিভিন্ন কান্ট্রিকে জোর জবরদস্তি করে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের রুলস মানানো হয়েছে, তারা এটা করতে চান, এবার তাদেরকে ফোর্সফুলি করানো হয়েছে। দেন হচ্ছে সোশ্যাল স্পেন্ডিং কাট, লাইক গভর্নমেন্ট তাদের হেলথ এডুকেশনের জন্য যখন খরচ করতে চাইছে সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে যাতে তাদের বাজেট ডেফিসিট কমে। দেন হচ্ছে প্রাইভেটাইজেশন অফ দ্য পাবলিক সার্ভিস, যেই বিজনেসগুলো আগে সরকারি ছিল পুরোপুরিভাবে সেগুলোকে আবার বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয়েছে, এইটা নিয়ে তারা হাসাহাসি করছে। ইনইকুয়ালিটি, তারা চাইছিল ইকুয়ালিটি বাড়ানোর জন্য, কিন্তু ইনইকুয়ালিটি আর উল্টা বেড়ে গেছে, মানে এমপ্লয়মেন্ট বাড়াতে চাইছে বাট দেখা গেছে উল্টা আরও আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। ডেট ট্র্যাপ, মানুষকে বিভিন্ন কান্ট্রিকে লোন দিয়ে 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 তারা উল্টা আরও হচ্ছে ডেপ্টের পরিমাণ বাড়ায় দিছে। দেন হচ্ছে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ, এখানে বলা হচ্ছে যে দিস পলিসিস ডিড নট কনসিডার লোকাল কনটেক্সট, কালচার অর ইউনিক ইকোনমিক নিডস লিড টু ফেল রিফর্ম অ্যান্ড উইক ইনস্টিটিউশন। তারা একই পলিসি, ওয়ান সাইজ ফিটস অল, মানে একই পলিসি সব কান্ট্রিতে পাঠাইতে চাইছে, কিন্তু এটা হয় নাই, যার কারণে কী হয়েছে বাকি অন্যান্য যে দেশগুলা তাদের অবস্থা ভালো হওয়ার জায়গায় উল্টা আরও খারাপ হয়ে গেছে। আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে এসডিজি গোল, কোনো একটা কারণে এসডিজি গোলেরটা এখানে আসে নাই, মোস্ট প্রবলি এখানে আছে।
somehow we missed the SDG. এটা আমি এখনই কোশ্চেনে ইনক্লুড করে আবার নতুন করে নোট দিচ্ছি। সো এসডিজি গোল হচ্ছে ইউনাইটেড নেশনসের 17টা গোল, যেটা তারা 2015 সাল থেকে 2030 সালের মধ্যে অ্যাচিভ করতে চায়। সো এই গোলগুলো হচ্ছে কাইন্ড অফ এমডিজির মতোই। ফার্স্ট অফ অল হচ্ছে নো হাংরি, মানে নো পোভার্টি, মানে হচ্ছে তারা দারিদ্রতা বন্ধ করতে চায়। বা নো জিরো হাঙ্গার, মানে কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে সেইটা বন্ধ করতে চায়। গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, তাদের যাতে হেলথ ভালো থাকে এবং তারা সুস্থ থাকে সেটা প্রমোট করে। যাতে তারা ভালো এডুকেশন পায় সেটা নিয়ে বলে। যাতে জেন্ডার ইনইকুয়ালিটি যেটা আছে সেটা কমে। মানুষকে গরিব পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করে দেয়। দেন সোলার প্যানেল বা ক্লিন এনার্জি তারা প্রোভাইড করে বা প্রমোট করে। দেন হচ্ছে তারা ইকোনমিক যে গ্রোথ, সেই ইকোনমিক গ্রোথের জন্য বিভিন্ন ভালো ভালো কাজ তারা যাতে করা যায় সেগুলো করে। দেন হচ্ছে তারা ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা বিনিয়োগ করে। রেডিউস ইকুয়ালিটিটা আর ওই জেন্ডার ইকুয়ালিটি একই জিনিস কাইন্ড অফ। এখান থেকে 5-6টা মনে রাখলেই হবে। দেন 13 নম্বরে আমরা আসি ক্লাইমেট অ্যাকশন। ওয়েদার ক্লাইমেট বা পরিবেশের যাতে খারাপ না হয় সেই জন্য তারা ইনভেস্ট করে। যাদের পানি নাই, যারা পানির অভাবে আছে তাদের জন্য কীভাবে পানির ব্যবস্থা করা যায় স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে কাজ করে। দেন লাইফ অন ল্যান্ড, এইখানে যারা মাটিতে, সেটা কি আমি ঠিক জানি না, এটা বাদ দিয়ে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। তো তারা হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে, ঠিক মতো জাস্টিস পায়, সেটার জন্য তারা হচ্ছে বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়। দেন হচ্ছে তারা বিভিন্ন কর্পোরেশনের সাথে কোলাবোরেশনে যায় যাতে তাদের গোলগুলো অ্যাচিভ করা মানে ইজি হয়। তো আমরা ওইটা একটু দেখি, ওই ওয়াটার বিলো আর বিলো ল্যান্ড, কারণ ওইটা এখন আর আমরা ভুলবো না, ওইটা আমাদের মাথায় থাকবে। সো ওটা আমরা একবারে দেখেই যাই। ওকে, লাইফ বিলো ওয়াটার মানে হচ্ছে তারা, মানে মাছ, মানে যারা পানির নিচে যেসব বসবাস করে, মানে মাছ টাছের জন্য তারা যাতে একটা ভালো লাইফ বানাইতে পারে সেটা দেখে। আর এখানে হচ্ছে যেসব প্রাণীরা বন জঙ্গলে বাস করে তাদেরকে কিভাবে ভালো রাখা যায় সেইগুলোর জন্য তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়। ওকে, এটাই ছিল এই পর্যন্ত।